যেরকম পায়ে মারতে মারতে ফুলাই দিচ্ছে, হাসিনারও পায়ে মারতে মারতে ফুলাই দেওয়া হোক। যে ছাত্র ভাইদের চোখ নষ্ট করছে, হাসিনারও চোখ নষ্ট করা হোক। আমার পুরুষাঙ্গে যেরকম কারেন্টের শক দিচ্ছে, হাসিনাকেও জায়গা মতো কারেন্টের শক দেওয়া হোক। মাথায় রাখতে হবে ওনাদের যে আপনাদের নেত্রীর বাস্তবতা হচ্ছে যে উনি এখন দিল্লিতে আইসিইউতে আছে। গতকালকে ওনার বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেছেন সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। প্রথমেই যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাই, ত্রাণের টাকা ব্যাংকে কেন? সমালোচনা হচ্ছে অনেক, আপনার বক্তব্যটা কি? কার ব্যাংকে? আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নেই, জানি না। আপনি গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অথবা মূলধারার গণমাধ্যমে ঢুকলেই ঠিক 1 থেকে 1.5 মাস আগেও যে সমন্বয়কদের এক একটা পোস্টে লাভ রিয়েক্টের সংখ্যা থাকতো 2 লাখ 3 লাখ, তারপর ধরেন পজিটিভ কমেন্ট থাকতো 100তে 95টা, সেগুলো আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। লাভ রিয়েক্টের জায়গায় হাহা রিয়েক্টের পরিমাণ বাড়ছে, কমেন্টেও নেগেটিভ মন্তব্য বাড়ছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় নিয়ে তুমুল আকারে আলোচনা হচ্ছে, সেটি হলো যে ত্রাণের টাকা সমন্বয়করা যার যার মতো ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছে। এক কথায় বলতে গেলে যে ত্রাণের টাকা মেরে খাওয়ার অভিযোগ উঠেছে সমন্বয়কদের বিরুদ্ধে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আমি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে আসার বিষয়টি নিয়ে কিন্তু নানান গুঞ্জন চলছে এবং তার কল রেকর্ড ভাইরাল হওয়ার পর থেকে বেশিরভাগ এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তো সাধারণ জনতা চেয়েছিল যে তার পদত্যাগপত্রটা যেন জনসম্মুখে আসে। একটা পদত্যাগপত্র অবশ্য জনসম্মুখে এসেছে, আর এটা আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটা একটা ভুয়া পদত্যাগপত্র। এবং প্রিয় দর্শক শ্রোতা, শেখ হাসিনা বর্তমান নাকি আইসিইউতে ভর্তি আছে দিল্লিতে। তো যাই হোক, লম্বা করব না, ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও, সেটি হলো সাবেক বিচারপতি মানিক তার জামিন হয়েছে। হঠাৎ করে তার জামিন হলো কেন? তার কি তাহলে বিচার হবে না? তো চলুন আর কথা না বাড়ে আমরা বিস্তারিত কয়েকটি ভিডিও দেখে আসি। সেগুলো দেখলে হয়তো আপনারা সব কিছু জানতে পারবেন। চলুন একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। যেরকম পায়ে মারতে মারতে ফুলাই দিচ্ছে, হাসিনারও পায়ে মারতে মারতে ফুলাই দেওয়া হোক। যে ছাত্র ভাইদের চোখ নষ্ট করছে, হাসিনারও চোখ নষ্ট করা হোক। আমার পুরুষাঙ্গে যেরকম কারেন্টের শক দিচ্ছে, হাসিনাকেও জায়গা মতো কারেন্টের শক দেওয়া হোক। এগুলো ন্যায্য, এগুলো জাস্ট ফিলিংসটা কীরকম একটা মানুষকে অত্যাচার করার, তাকে এই ফিলিংসগুলো ফিল করতে দেওয়া উচিত। ঠিক আছে, যে এতগুলো মানুষকে হত্যা করছে, আমি তার ফাঁসি চাই, ফাঁসি চাই। এবং এই সরকার যদি ফাঁসি দিতে না পারে, তাহলে এই সরকার যদি ফাঁসি দিতে না পারে, এই সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। ঠিক আছে, ফাঁসি বিচার করতে হবে। এখন বিচারের কোনো ভালো অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি না। এলাকায় এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা এখনও ঘোরাফেরা করে, আমাদের পাশাপাশি চলাফেরা করতেছে। ভয় লাগে, আতঙ্ক লাগে, যে কোনো সময় তো মাথায় একটা ইট মারতে পারে আমাদের, তাই না? এগুলো তো করতে পারে, আমাদের আতঙ্ক। এদেরকে এখনও গ্রেপ্তার করা হয়নি। ঠিক আছে, এদের বাসায় গিয়ে সমন্বয়কে গিয়ে দাওয়াত খাচ্ছে, এগুলো দুঃখজনক। তারক ভাই, শেখ পরিবারের কেউ গ্রেপ্তার হয় নাই? শেখ পরিবারের কেউ গ্রেপ্তার হয়নি, এটা আরও একটা। শেখ পরিবারের যারা তো আসলে ভয় পায় বেশি, সাথে সাথেই পালাই গেছে, আগেই পালাই গেছে বেশিরভাগ। যেগুলো আছে সেগুলোকে গ্রেপ্তার করা উচিত ছিল, গ্রেপ্তার করা উচিত ছিল। এই ফ্যামিলির দ্বারা বাংলাদেশের মানুষ এত কষ্ট পাইছে, নিপীড়নের শিকার হয়েছে। দেখেন, এরা যেখানে যেখানে নির্বাচন করছে, রাজনীতি করছে, সেখানে কারো রাজনৈতিক ভবিষ্যৎ পরিষ্কার ছিল না। খুলনাতে কোনো আওয়ামী লীগ নেতার ভবিষ্যৎ পরিষ্কার, যে শেখ পরিবারই সব হবে। ঠিক আছে, খুলনা, গোপালগঞ্জ, বাগেরহাট, এগুলো তো সব শেখ পরিবারের দখলে, ফরিদপুর, এগুলো আর কি। তাই এই পরিবার হলো বাংলাদেশের জন্য একটা আজাব। হিটলার যেরকম বলে না যে আমি কিছু ইহুদিকে বাঁচায় রাখছি যাতে করে ইহুদি কত খারাপ দেখার জন্য, তো শেখ পরিবারের শেখ হাসিনা বাইচা গিয়া বাংলাদেশের মানুষের দেখার সুযোগ হয়েছে যে শেখ পরিবারের মানুষ কত ভালো। সম্প্রতি একটি কল রেকর্ড ভাই কিছু বলবে, ভাই সম্প্রতি একটি কল রেকর্ড আসলে ভাইরাল হয়েছে, যেটিতে বলা হয়েছে যে শেখ হাসিনা দেশের খুব সন্নিকটে আছে, যে কোনো মুহূর্তে চট করে ঢুকে পড়বে। এই ব্যাপারটা কী বলবো, সে তার কর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছে। আপাতত আওয়ামী লীগকে দেউলিয়া দল, তাই না? আওয়ামী লীগের নাম নেওয়া পাপ, এই অবস্থায় চেষ্টা করছে তৈরি করার জন্য। তো সমস্যাটা তৈরি করুক, আমরা আছি, তৈরি করুক, কনভিন্স করুক, আমরা আছি, দেখা যাক। আমরা এখনও কোনো জায়গা ছাড়ি না, ইঞ্চি জায়গা আমাদের দখলে আছে। যারা আওয়ামী লীগকে জায়গা দিচ্ছে, স্পেস দিচ্ছে,
আমরা আওয়ামী লীগকে যে দৃষ্টিতে দেখি তাদেরকে সেই দৃষ্টিতে দেখবো। হ্যাঁ, এই যে বাংলাদেশ আওয়ামী লীগ তো ভালোই আছে এখন, তাই না? এই ভালোই যারা রাখছে তাদেরকেও আমরা আওয়ামী লীগকে যেভাবে দেখি তাদেরকে ওই রকম শত্রুর কাতারেই দেখবো এবং সেগুলো ব্যবস্থাও গ্রহণশীল হবে। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো বিষয়ে যে কারো মত প্রকাশ এবং প্রতিবাদ করবার সুযোগ আছে, কিন্তু মাথায় রাখতে হবে ওনাদের যে আপনাদের নেত্রীর বাস্তবতা হচ্ছে যে উনি এখন দিল্লিতে আইসিইউতে আছে। গতকালকে ওনার 40 হয়ে গেছে, এই 40 দোয়া দরুদের পরে উনি এখন দিল্লির আইসিইউতে আছে। এখন দিল্লির আইসিইউ থেকে উনি কীভাবে মুক্ত হবেন, সুস্থ হবেন, দেশে ফিরে আসবেন, সেটা আপনারা ভাববেন। আপনারা যে দেশে আছেন সেই সকল দেশে ওনার ভিসা বাতিল করে দিয়েছে, ওনাকে যেতে দেয় নাই, সে পালাতে চেয়েছিল ওই সকল দেশে। অতএব প্রতিবাদ করেন, প্রতিবাদ জারি রাখেন, কিন্তু বাংলাদেশের বাস্তবতা থেকে ভুলে যাবেন না যে আপনারা কোথায় বাস করছেন। গত পলাতক সরকারকে ক্ষমতায় রাখবার জন্য দিনরাত কাজ করেছেন, পরিশ্রম করেছেন এই মানুষগুলো এইখানে ডিসি হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছে, যেটা খুবই ভয়ঙ্কর। অনেকগুলো দেখলাম ডিসিকে বিভিন্ন মন্ত্রী, আওয়ামী মন্ত্রীদের পিএস ছিলেন, এপিএস ছিলেন, লুটপাট বাণিজ্যের সাথে জড়িত ছিল, দুদকে দু এক জায়গাতে কমপ্লেইন আছে, এমন মানুষজনকেও আমরা দেখলাম বিভিন্ন জায়গাতে দায়িত্ব দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসতেছে কীভাবে হচ্ছে। আমরা যেটা জানতে পাচ্ছি, আওয়ামী আমলে যারা প্রচুর পয়সা কামিয়েছে তারাই এখানে যোগসাজশ করে যে জায়গাতে পয়সা দিয়ে পদ টিকিয়ে রাখা যাবে সেই জায়গাগুলোতে তারা পয়সা বিনিয়োগ করছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে, ডাকসু ক্যাফেটেরিয়াতে, টিএসসিতে এই তদবির বাণিজ্যের আখড়া বসছে। জায়গায় 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 ছোটো ছোটো মিটিং বসে বসে রাত 1টা 2টা 3টা পর্যন্ত এখানে লেনদেন করা হচ্ছে। প্রচুর লেনদেনের কথা ব্যক্তিগতভাবে আমরা জানি। একজনের কথা শুনলাম, সে একজন সাব রেজিস্ট্রার ট্রান্সফার করেছে এক জায়গায় 5 কোটি টাকার বিনিময়ে। সো এই ধরনের ঘটনাগুলো খুবই দুঃখজনক। এবং যদি কেউ মনে করে থাকে যে যারা তদবির বাণিজ্য করছে তাদের এই কথাগুলো গোপন থাকবে, এটা কেউ জানবে না, বাস্তবতাটা এমন না। এটা জানাজানি হবে, এই বাস্তবতাগুলো মানুষ জেনে যাবে, এটা কোনোভাবে এড়ানো যাবে না। সোশ্যাল মিডিয়ার জমানাতে সততার বিকল্প কিছু আর নাই। মিথ্যাচার করে মানে রং ঢং মিশায়ে জাতিকে মানে বিভ্রান্ত করবার যে জায়গাটা ছিল আগে অ্যানালগ জমানাতে, এইটা এখন পারা যাবে না। অতএব এই বাস্তবতাটা মাথায় রেখে আমরা মনে করছি, সরকারকে বলছি যে প্রশাসনে যে অস্থিরতা চলছে সেটাকে একটা নিয়মতান্ত্রিক জায়গায় এনে এটাকে অ্যাড্রেস করেন। আদারওয়াইজ এই যে অরাজকতা চলছে এটা দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের সংবিধান যে কাউকে রাজনীতি করবার, দল গঠন করবার অধিকার দিয়েছে। যে কারো স্বাধীন মত প্রকাশ করা, দ্বিমত করা, চিন্তার স্বাধীনতার অধিকার আমাদের রাজনীতিতে আছে। এই মানে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জড়িত ছিল বিভিন্ন পর্যায়ে, তারা যদি রাজনৈতিক দল করতে চায় অবশ্যই রাজনীতি করবার এবং দল করবার অধিকার তাদের আছে। কিন্তু আমরা জানতে চাই তাদের প্রস্তাবনাটা কী। তারা নতুন রাজনৈতিক দল যে করবে সেটা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো থেকে তো এটা ভিন্ন প্রস্তাবনা থাকতে হবে, যে বর্তমান রাজনৈতিক দলগুলো এগুলো করতে পারছে না বলে আমরা এই কারণে একটা নতুন রাজনৈতিক দল করছি। এবং তারা যে কারণে জাতির সিম্প্যাথি পেল, যে কারণে তাদের আন্দোলন, সেখান থেকে তারা কীভাবে এখন রাজনৈতিক দলে রূপান্তরিত হবে একটা প্রসেস ব্যাখ্যা তাদের পক্ষ থেকে দিতে হবে। আমরা দেখেছি যে নাগরিক কমিটি নামে একটা কমিটি হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি, কারণ তারা বলেছে তারা রাজনীতি করবে না, তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। সরকারের বিভিন্ন বিষয়ে কীভাবে সমালোচনা করা যায়, যে সমস্যার সমাধানগুলো হচ্ছে না সেগুলো নিয়ে কথা বলা, নাগরিক সমাজের সাথে মত বিনিময় করা, সেগুলো তারা করবে। তো সেক্ষেত্রে ছাত্র সমাজ যদি দল করে মোস্ট ওয়েলকাম। সমস্যা হচ্ছে এই দল করবার ব্যাপারে কিছু কিছু প্ল্যাটফর্ম থেকে কথা আসছে, যেমন টিআইবি থেকে কথা আসছে। টিআইবির যিনি কথা বলেছেন তাকে আবার দুর্নীতি দমন বিষয়ক যে সংস্কার কমিটি করা হয়েছে সেখানে আবার দায়িত্ব দেওয়া হয়েছে। এই রকম পদস্থ ব্যক্তিরা ছাত্রদেরকে সামনে নিয়ে গণতন্ত্র দিবসে নতুন রাজনৈতিক দল করবার ব্যাপারে যদি প্রচ্ছন্ন ইঙ্গিত দেয়, এটা আমাদের জন্য ভাবনার বিষয় আছে। তাই আমরা মনে করছি যে কারো রাজনৈতিক করবার যেমন অধিকার আছে, কিন্তু সরকারকে কাজে লাগিয়ে, সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে, রাষ্ট্রকে ব্যবহার করে, ডিসিএসপির অফিসকে ব্যবহার করে, প্রোটোকল ব্যবহার করে যদি কেউ দল করবার প্রয়োজন বোধ করে এবং করার চেষ্টা করে, এইটা ওয়ার্ক করবে না। এটা আপনাদেরকে বলে দিচ্ছি। ছোট ভাই, অনুজ, সহযোদ্ধা যারা আছেন, ঢাকার বাইরে এই ছাত্র সমাজের আড্ডা বলতে কিছু নাই বাংলাদেশে। গ্রামে গঞ্জে যান, ভিন্ন রাজনীতি আছে ওখানে, কনস্টিটিউয়েন্সি পলিটিক্স ডিফারেন্ট জিনিস। অতএব সেই বাস্তবতা মাথায় নিয়ে যদি লম্বা যুদ্ধে যেতে পারেন যে হ্যাঁ আমি 20 বছর ধরে রাজনীতি করে দল দাঁড় করাবো, সেটা ঠিক আছে। যদি মনে করে থাকেন শর্টকাট সেনাবাহিনীকে দিয়ে ভোট টাকায় আপনারা ক্ষমতা দখল করবেন, পিছনে দরজা দিয়ে ক্ষমতায় যাবেন, একদম রূপকথার গল্প, এটা ওয়ার্ক করবে না। যে কারণে হাসিনারটা ওয়ার্ক করে নাই, আপনাদেরটা এটা ওয়ার্ক করবে না। এটা করার দিন এখন আর নাই। এই জন্য আমরা অনুরোধ করবো, রাজনীতি করলে পরিচ্ছন্নভাবে করেন, ফ্ল্যাটলি করেন, বলে দেন যে আমি এই কারণে আমি রাজনীতি করছি, আমার লম্বা একটা যুদ্ধ আছে, এই যুদ্ধটা আমি পাড়ি দিয়ে তারপর আমি ক্ষমতায় যেতে চাই। শর্টকাট রাজনীতি করবার চিন্তা করে এটা সফল হবে না বলে আমরা মনে করি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে অলরেডি বলা হয়েছে যে তারা এই সরকারকে যেহেতু মানে না, তারা মনে করে তাদের পলাতক বেগম লক্ষণ সেন এখনও ক্ষমতায় আছেন, দায়িত্বে আছেন। নতুন সরকার প্রধান যদি জাতিসংঘে বক্তব্য দিতে যান, আগামী 22 তারিখে জাতিসংঘের সাধারণ অধিবেশন বসছে, সেখানে তারা প্রতিবাদ করবেন। অফকোর্স যে কোনো বিষয়ে প্রতিবাদ করবার অধিকার আছে। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো বিষয়ে যে কারো মত প্রকাশ এবং প্রতিবাদ করবার সুযোগ আছে। কিন্তু মাথায় রাখতে হবে ওনাদের যে আপনাদের নেত্রীর বাস্তবতা হচ্ছে যে উনি এখন দিল্লিতে আইসিইউতে আছে।
গতকালকে ওনার 40 হয়ে গেছে। এই 40 দোয়া দরুদের পরে উনি এখন দিল্লির আইসিইউতে আছে। এখন দিল্লির আইসিইউ থেকে উনি কীভাবে মুক্ত হবেন, সুস্থ হবেন, দেশে ফিরে আসবেন, সেটা আপনারা ভাববেন। আপনারা যে দেশে আছেন সেই সকল দেশে ওনার ভিসা বাতিল করে দিয়েছে, ওনাকে যেতে দেয় নাই, সে পালাতে চেয়েছিল ওই সকল দেশে। অতএব প্রতিবাদ করেন, প্রতিবাদ জারি রাখেন, কিন্তু বাংলাদেশের বাস্তবতা থেকে ভুলে যাবেন না যে আপনারা কোথায় বাস করছেন। ঠিক একইভাবে যারা গণ অভ্যুত্থানের অংশীদার আছেন, ওইসব দেশে থাকছেন, তাদেরকেও আমরা বলছি হাসিনার পক্ষে কারা প্রতিবাদ করছে তাদেরকে চিনে রাখেন, কারণ তারা গত 16 বছরের রেজিমের বেনিফিশিয়ারি কিনা কোনোভাবে। ব্যাংক লুটপাট করেছে অথবা এই লুটের টাকার জিম্মাদারি তাদের কাছে আছে, তারা জয় পরিবারের লুটপাটের সাথে জড়িত কোনো না কোনোভাবে। সেগুলো কিনা, সেগুলো আপনারা খুঁজে দেখবেন এই মানুষগুলো কারা, তাদের পরিবার কারা, তারা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ করেছে কিনা, গুন্ডা পান্ডামির সাথে জড়িত কিনা, ফৌজদারি অপরাধের সাথে জড়িত কিনা, চাঁদাবাজি লুটপাটের সাথে জড়িত কিনা। সেগুলো যদি হয়, সেগুলো আপনারা জাতির সামনে হাজির করেন, আইনগতভাবে তাদেরকে যেন বিচার করবার সুযোগ আমরা পাই। সংবিধানের ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে সংবিধান কি লিখিত হবে, সংশোধন হবে, সংবিধান কি আমরা শুধুমাত্র আলাপ আলোচনা করব, নতুন সরকার ক্ষমতায় আসলে সংবিধান নিয়ে কাজ করবে, কি বিষয়? আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সংবিধানকে আমি ভালো সংবিধান মনে করি না। এ ব্যাপারে আমি ইতিমধ্যে অনেকবার কথা বলেছি। কারণ হচ্ছে এই সংবিধানটা বাংলাদেশে বাকশাল 1 এবং বাকশাল 2 কায়েম করেছে। এই সংবিধানের মাধ্যমেই শেখ মুজিব একটা দৈত্য শাসকে পরিণত হয়েছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ, তাকে খুব নির্লজ্জভাবে যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন, খুবই হিংস্র মর্মান্তিকভাবে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। অতএব এই সংবিধানটা অলরেডি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এই সংবিধান স্বৈরশাসকের জন্ম দিয়েছে, এরশাদের মতো জাতীয় পার্টির মতো, যারা 9 বছর দিল্লির সহায়তায় বাংলাদেশের শোষণ শাসন করেছে। এই সংবিধান শেখ হাসিনার 16 বছরের স্বৈরশাসন এবং ফ্যাসিবাদী শাসনের জন্ম দিয়েছে। অতএব এই সংবিধানের মাধ্যমে বাংলাদেশ আর পরিচালনা করা সম্ভব না। কিন্তু এই সংবিধানে অনেক ভালো জিনিস আছে। আমরা মনে করি যে সংবিধানটা ছোট করে ফেলা দরকার, 2, 4, 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠার মধ্যে নিয়ে আসা দরকার, যে একটা দেশ কিভাবে চলবে, একটা দেশের আকাঙ্ক্ষা কী, জনগণ আসলে বাংলাদেশটাকে কীভাবে দেখতে চায়, সেই আকাঙ্ক্ষাগুলো সংবিধানে থাকা উচিত। যেগুলো আইন আছে সেগুলো আলাদা আইন করে আলাদা করে ফেলা দরকার। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ সাংবিধানিক মোতাবেক হয়েছে কি হয়েছে না, এইটা নিয়ে একটা আলোচনা আছে। আমরা বলেছি যে বর্তমান সরকার গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে। ছাত্র জনতা, দেশি প্রবাসী, ব্লগার, যোদ্ধা, সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ, কৃষক, মজুর, গরিব মানুষ, নাম না জানা মানুষ, সবাই মিলে এই সরকারটা গঠিত হয়েছে। অতএব সেই সরকারের ম্যান্ডেট রাস্তায়, জনমতে। এই সরকারের ম্যান্ডেট কনস্টিটিউশনে না, সংবিধানে না। অতএব সংবিধান দিয়ে এই সরকারকে জাজ করা না করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এটা সত্য, তারা শপথ নিয়েছে সংবিধানের অধীনে, তারা সরকার পরিচালনা করতেছে সংবিধানের বিভিন্ন ধারা মেনে, আবার অনেক ধারা না মেনে। এইটাকে একটা হাইব্রিড জায়গা বলতে হবে আমাদের, যে একটা মিক্সড সিচুয়েশন, যেখানে সংবিধানের মধ্যে এবং সংবিধানের বাইরে সব কিছু মিলে একটা দেশ এবং রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এটার ভিত্তিটা কি? এটার ভিত্তি হচ্ছে জনমত, পলিটিক্যাল কনসেনসাস। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র সমাজ এবং আরও যারা গুরুত্বপূর্ণ রাষ্ট্র পরিচালনার স্টেক হোল্ডার আছেন, সবাই মিলে পরামর্শের ভিত্তিতে এই সরকার পরিচালিত হচ্ছে বলে আমরা মনে করি। আপনারা লাখ কোটি টাকার ত্রাণ নিয়ে গিয়ে দিয়ে আসলে তো হবে না, কারণ আমি কাউকে খুশি করার জন্য কথা বলি না। কার ব্যাংকে? আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নেই, জানি না। আমি সমালোচনা করেই বলি, দেশে এখনো সঠিক পথে নেই। যাদেরকে সার্জেন্ট হিসেবে রাখা হয়েছে তারাই তো এখন ওই যে টাকা পাচ্ছে না দেখে কাজ করতেছে না। আগে টাকা দিত, ফাইল সাথে সাথে রেডি হয়ে যেত, এখন এত ডিলে হচ্ছে। সঞ্জিদা আনোয়ার চৌধুরী, আমরা প্রথমেই যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাই, ত্রাণের টাকা ব্যাংকে কেন? সমালোচনা হচ্ছে অনেক, আপনার বক্তব্যটা কি? কার ব্যাংকে? আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নেই, জানি না। না, আপনারা জানেন যে সমন্বয়করা টাকা তুললো বন্যার্থদের জন্য, সেই টাকাটা ব্যাংকে রাখা হয়েছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। ওই সময় প্রপার কেন ব্যবহার করা হয় নাই? আমরা দেখেছি টিএসসিতে ত্রাণ পড়ে আছে। প্রপারলি ব্যবহার করা হয়েছে, টিএসসিতে ত্রাণ পড়ে আছে, কারণ বন্যা পরবর্তী সময়ের প্রস্তুতির জন্য। বন্যায় যদি সব খরচ করে ফেলে, পরবর্তীতে পুনর্বাসনের জন্য তো আসলে ভেবাচাকা খেতে হতো। আর ওটা ওনারা হয়তো কোনো সিদ্ধান্তর মাধ্যমেই নিজেদের অ্যাকাউন্টগুলোতে রেখেছে, এটা তো আসলে আমি জানি না, বলতে পারছি না। কিন্তু আপনি কি মনে করেন না স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকা প্রয়োজন ছিল? আগে মানুষকে ওনারা তো অনেক জায়গায় নাকি অনেক জবাবদিহিতা দিয়েছেন। এখন পরিপূর্ণভাবে আমি আশা করছি যে ওনারা অবশ্যই কোথায় কি খরচ করেছেন বা এখন কতটুকু আছেন, ওটা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের মানুষের কাছে জবাবদিহি করবে। সমন্বয়করা পুরো বাংলাদেশ ভ্রমণ করছে, এর অর্থ কীভাবে আসছে? আপনি নিজেও প্রশ্ন তুলেছেন। এর অর্থ মানুষ দিচ্ছে, জনগণ দিচ্ছে। মানে এটা হলেই মানে এরকম অডিট থাকবে না? আসলে এই টাকাগুলো তো আসলে ত্রাণের টাকা না, এগুলো হচ্ছে গিয়ে ওই যে আমাদেরকে যারা ভালোবাসেন তারা হয়তো পার্সোনালি একটা গাড়ি দিয়ে দেয়, বা আমরা যখন রিকোয়েস্ট করি যে আমরা এখানে যাচ্ছি একটা প্রোগ্রামের জন্য, একটা আলোচনা সভার জন্য, আমাদের গাড়ি লাগবে, তখন আসলে হয়তো ওনারা গাড়িগুলো দেন। ক্যাম্পাসের রাজনীতির বিপক্ষে সবসময় আপনার অবস্থান, যে ক্যাম্পাসে রাজনীতি চলবে না। আপনার কি মনে হচ্ছে ক্যাম্পাস থেকে রাজনীতি আসলে চিরতরে মুক্তি পাবে?
দলীয় রাজনীতি মুক্তি পাবে, এটা তো কথাই হয়ে গিয়েছে। 17 তারিখে যখন আমরা ছাত্রলীগকে বের করে দিয়েছি, এরপর 29 তারিখে আমরা স্যারের কাছে, আমাদের ভিসি স্যারের কাছে আমাদের স্মারকলিপি দিয়েছি। তো স্যার আমাদেরকে বললো যে যেহেতু সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে না সে মানে দলীয় রাজনীতি থাকুক, অবশ্যই থাকবে না, তার পরিবর্তে আমরা সুষ্ঠু রাজনৈতিক চর্চার জন্য ডাকসু রেখেছি, ডাকসু নির্বাচন দেওয়া হবে। এবং এই যে রাজনীতি, লেজুর ভিত্তিক রাজনীতি ছিল, সেটার তো ভূত প্রেতাত্মা আছে, আপনারাই বলছেন, সেটাকে আবার চালা দিয়ে উঠতে পারে না? চারা দিয়ে উঠার চেষ্টা করছি, দেখেই তো আমরা এখনো মাঠে কর্মসূচিতে অবস্থান করছি। আপনি মনে করেন ডাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্র রাজনীতি আপনার পরিপূর্ণতা পাবে? অবশ্যই। ছাত্র রাজনীতি করার জন্য ডাকসুই প্রয়োজন, দলীয় রাজনীতি করার জন্য দল প্রয়োজন, কিন্তু ছাত্র রাজনীতি করার জন্য ডাকসু প্রয়োজন। ডাকসুকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়তো এই কারণে, কারণ যত বড় বড় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জন্ম নিয়েছে সব ডাকসুর মাধ্যমে নিয়েছে, পরবর্তীতে এরা দল গঠন করেছে, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না। এবং ডাকসু থেকে আমরা সর্বশেষ যে নেতা পেয়েছি নূর, গোলাম রব্বানী, এরা তো এদেরকে নিয়ে আপনি কি বলবেন? এরা কি সবচেয়ে বাজে উদাহরণ নাকি ভালো উদাহরণ? এরা তো একটা দলের মধ্য দিয়েই নির্বাচিত হয়েছে, এদের ইতিহাস পড়লেই তো বোঝা যায় এরা দলের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে। আর এদেরকে নিয়ে আমি কি বলবো, ওদেরকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি। ছাত্র জনতার এই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ফলে আপনি সেদিন রাজু ভাস্কর্যের সামনে বলছিলেন যে তাহলে কি শেখ হাসিনার বক্তব্যই ঠিক? আপনি আসলে কি বোঝাতে চেয়েছিলেন? আমি আপনার প্রশ্নটা বুঝিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে যে আপনারা সাধারণ শিক্ষার্থী অংশ নিল, কিন্তু আপনি রাজু ভাস্কর্যের সামনে বলছিলেন, এটা বলার কারণ ছিল যে এই যে এখন আসলে তো যারা সর্বপ্রথম রাজনীতি নিষিদ্ধ নিয়ে কথা বলার প্রয়োজন ছিল, তারা এখন বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলছে যে আমরা লেজুর ভিত্তিক রাজনীতি চাচ্ছি না, কিন্তু দলীয় রাজনীতি অবশ্যই থাকতে হবে। তো এর মানে তো এই হয়ে যায় যে শেখ হাসিনা যখন বলেছিলেন যে ছাত্রদেরকে ফোকাস করে সামনে রেখে কিছু দল তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে, তাহলে তো এটাই সত্যি হয়ে যায়। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়কদের নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আপনি নিজেও দেখছেন হয়তো, যদি আপনি অনেক ব্যস্ত, এটা নিয়ে আপনি কি বলবেন? এদেরকে নিয়ে অনেক প্রশ্ন করা হচ্ছে, প্রশ্নের মুখোমুখি হচ্ছে। সমন্বয়ক প্যানেলে আমি নেই, সেটা আমি জানি না, কিন্তু ওনারা যে চাচ্ছে একটা রাজনৈতিক দল গঠন করতে, ওটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, কারণ এটা এখন সময় উপযোগী একটা বিষয়। আমাদের রাজনৈতিক দল প্রয়োজন যদি আমরা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই। আর পূর্ববর্তী যে দলগুলো আছে এরা আসলে নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল, এখনও তারা নিজেদেরকে নিয়েই ব্যস্ত। আপনি কি সমন্বয়কদের উপর পূর্ণ আস্থা রাখতে পারেন এখনো? আস্থা আমি ওদের উপর কেন আস্থা রাখবো? যদি ওরা একটা দল গঠন করে, দলের জন্য কাজ করে, রাষ্ট্রের জন্য তাদের দল হয়ে কাজ করে, তাহলে হয়তো তখন আস্থার জায়গা তৈরি হবে। যেহেতু এখন ওরা দলই গঠন করে নাই, তাহলে ব্যক্তিদের উপর আমার কিসের আস্থা? আমি তো দলের উপর আস্থা রাখি। আরেকটি বিষয়, সঞ্জিদা আনোয়ার চৌধুরী, আপনি বারবার বলেছেন, প্রত্যেকবারই বলেছেন আপনি সাধারণ শিক্ষার্থী এবং তারা আসলে সমন্বয়ক থাকার এখন কিসের সমন্বয়ক? কাজ তো হয়ে গেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? এই প্রভাবটা, সমন্বয়ের প্রভাবটা, সমন্বয়ক প্রভাবটা এটা আসলে থাকবেই, যেহেতু এত বড় একটা গণ অভ্যুত্থান ছিল। অভ্যুত্থানের পরবর্তী আমরা একটা বিপ্লব আশা করেছিলাম, যদিও বিপ্লবটা পুরোপুরিভাবে হয়নি, কারণ আরও অনেক প্রতি বিপ্লবের সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা এখানে অবস্থান করছি, এভাবে অনেকেই অনেক জায়গায় অবস্থান করছে, আর ওরা আসলে এখন ফোকাসড, কারণ পুরো দেশ এখন ওদেরকে চিনে, যার কারণে আসলে ওদেরকে নিয়ে এত কথা হচ্ছে। তো এছাড়া আর কি বলার আছে? আগে আপনাকে জামাত বলতো, সেদিন দেখলাম 2-3টা কমেন্টে যে আপনাকে বলতেছে ছাত্রলীগ। জাতি যা ভাবে আমি তাই, আমি জনগণ, আমি নিজেকে জনগণ ভাবি, এটাই সাধারণ শিক্ষার্থী ভাবি, এটাই আমি নিজেকে কী ভাবি, আমার কাছে এটাই ম্যাটার করে। জনগণ কী ভাবে, আমি আপনাদের ওইসব কমেন্ট পড়িও না, কারণ আমি কাউকে খুশি করার জন্য কথা বলি না। যে আমার কথাটাকে সত্য বলে গ্রহণ করবে তার কাছে আমি সত্য, যে আমার কথাটাকে মিথ্যা বলে গ্রহণ করবে আমি তার কাছে মিথ্যা, যে আমাকে তেলবাজ হিসেবে গ্রহণ করবে আমি তার কাছে তেলবাজ। আমার উপরে এগুলোর কোনো ইফেক্ট পড়ে না, আমি এগুলো নিয়ে ভাবিই না, আমার এত সময় নেই। তো জনগণ কী ভাবে, জনগণ যে ভাবছে এটা নিয়ে আমি সাধুবাদ জানাচ্ছি, যে তারা আসলে আমাকে নিয়ে ভাবছে। কয়জনকে নিয়ে বাংলাদেশে কে ভাবে বলেন? ওই যে সুবিধাবাদী, আমি এখন সবারই প্রতিপক্ষ। আগে ছাত্রলীগের প্রতিপক্ষ ছিলাম দেখে ছাত্রলীগ আমাকে জামাত শিবির বানাই দিছে, এখন হয়তো জামাত শিবিরের প্রতিপক্ষ ভেবে আমাকে ছাত্রলীগ বানাই দিচ্ছে। বিষয়টা আসলে এখানে, এছাড়া আর কিছুই না। আপনি পুলিশের লাঠি পেটা খেয়েছিলেন, পায়ে ব্যথা এখনো আছে, আমি একটু জানতে চাই দেশটা কি সঠিক পথে আছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয় কি সঠিক পথে আছে? এটা আসলে আমি সমালোচনা করেই বলি, দেশে এখনো সঠিক পথে নেই। আর এত সহজ হবে না যে পুরো শরীরে ক্যান্সার আক্রান্ত আপনি শুধু মাথায় কোমর থেরাপি দিলে তো হবে না, আপনাকে পুরো শরীরে ফিজিওথেরাপি দিতে হবে এখন। আর এই ফিজিওথেরাপিটা তো 1 মাসে 2 মাসে আপনারা আশা করলে এটা বোকামি হয়ে যাবে। একটা লেংদি প্রসেস দরকার, একটা লেংদি প্রসেসের পর হচ্ছে গিয়ে হয়তো আমরা আশাবাদী যে একটা ফলাফল আমরা পাবো, ওই জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। আপনি গ্রামে ভিজিট করেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি এই সরকারের এই সময়টাতে? কি এখন সবচেয়ে আমি উপদেশ দিব যে এখন বন্যা কবলিত অঞ্চলগুলোতে আগে নদী খনন, খাল খননের দিকে, ড্রেজিং করার দিকে নজর দেন। আপনারা লাখ কোটি টাকার ত্রাণ নিয়ে গিয়ে দিয়ে আসলে তো হবে না। আমাদের গ্রাম অঞ্চলে একটা প্রবাদ বাক্য আছে যে মেহমান 3 দিনের বেশি আসলে বাড়ির যারা মালিক আছেন তাদের ভালো লাগে না। এটা একটা কমন চরিত্র। আপনি গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অথবা মূলধারার গণমাধ্যমে ঢুকলেই ঠিক 1 থেকে 1.5 মাস আগেও যে সমন্বয়কদের এক একটা পোস্টে লাভ রিয়েক্টের সংখ্যা থাকতো 2 লাখ 3 লাখ, তারপর হচ্ছে ধরেন পজিটিভ কমেন্ট থাকতো 195টা, সেগুলো আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে।
লাভ রিয়েক্টের জায়গায় হাহা রিয়েক্টের পরিমাণ বাড়ছে, কমেন্টেও নেগেটিভ মন্তব্য বাড়ছে। প্রশ্ন হচ্ছে এই কমেন্টগুলো আসলে করছে কারা? করছে কিন্তু আমজনতাই। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদেরকে আমরা দেখলাম তারা কারা? আমাদের যারা মূল সমন্বয়ক আছেন তাদের এখনো সম্ভবত ঘুম ভাঙে নাই যে এই আন্দোলনটার পেছনের মূল কারিগর কিন্তু রাজনৈতিক দলগুলো। তাদের যারা সমমনা ছাত্র দল আছে বা ছাত্র শিবির আছে, অথবা ধরেন কি বলে যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, আবার ঠিক মাঠের পর্যায়েও বিভিন্ন জায়গায় যে আন্দোলনগুলো হয়েছে, সাধারণ ছাত্রদের তুলনায় লোকালি স্থানীয়ভাবে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়ে, অনেকেই মানে কি বলা হয় যে একটা সরকার এত লম্বা সময় ধরে আছে, নির্বাচন সঠিক প্রক্রিয়া হচ্ছে না, নানান কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল সেটাই কিন্তু এই আন্দোলনকে এই মহা আন্দোলন রূপে পরিণত করেছিল, আর শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। পতনের পর মূল যে সমস্যাটা হচ্ছে মাঠে আওয়ামী লীগ উধাও, ঝামেলাগুলো পাকাচ্ছে সমন্বয়ক বনাম রাজনৈতিক দলগুলোর মধ্যেও জামাত একটা চুপচাপ অবস্থানে থাকলেও বিএনপি বারবার নির্বাচন নিয়ে কথা বলছে অথবা গণ অধিকার পরিষদ নিয়ে কথা বলছে। তাদের নেতাকর্মীরা কিন্তু আস্তে আস্তে সমন্বয়কদের এই অবস্থানটাকে পছন্দ করছে না, আবার আমজনতার মধ্যেও একাংশ কিন্তু এটাকে এখন আর পছন্দ করছে না। তাদের সমস্যাগুলো সামনে আসা শুরু হয়েছে, সমালোচনা শুরু হয়ে গেছে। প্রথমত কিছু সমালোচনার জন্য এই সমন্বয়করা নিজেরাই দায়ী, অথবা তাদের বয়সের তুলনায় একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন কোন ধরনের ঝামেলা আমাদের পলিটিশিয়ানরা যে আসলে হজম করেন এটা আস্তে আস্তে তারা হয়তোবা বুঝতে শুরু করেছে। প্রথমত একটা দলকে ব্যালেন্স করা এটা আসলে সোজা জিনিস না। আপনি দেখেন যে ছাত্রলীগের নাম দেওয়া হয়েছিল বদরুল লীগ অথবা ফখরুল লীগ অথবা অনেক লীগ। এগুলো কেন হয়তো আমি এই কথা অনেক ভিডিওতে বলেছি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামেগঞ্জে থাকা একজন ছাত্রলীগের কথিত কর্মীও যখন সে এলাকাতে ছাত্রলীগ পরিচিত করে, সে যখন একটা অপকর্ম করে পত্রিকার হেডিং হয় ছাত্রলীগ নেতার হাতে এক নারী ধর্ষিত বা কোপাইছে খাদিজারে, আসছিল না, পরে আমরা হাহারি একদের সবাই বানাইছি বদরুল লীগ। তো আজকের দিনেও যখন কোনো সমন্বয়ক, কারণ সবাই তো সমন্বয়ক পরিচয় দিচ্ছে, ছাত্রলীগ পরিচয় দিতে গেলেও ছাত্রলীগের কাছে একটা পজিটিভ জায়গা ছিল কোনটা, যারা কেন্দ্রীয় কমিটির কেউ কিনা অথবা লোকালি যে ছাত্রলীগের ইউনিট কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, এদের কেউ কিনা, ওইরকম জায়গা থেকে যদি পড়ে যেত তখন তাকে এটা সাইড করতে অথবা দল থেকে বহিষ্কার করা হতো। কিন্তু এখন সমন্বয়করা তো এইটাও করতে পারতেছে না। এটার কারণ হচ্ছে কি, বিভিন্ন জায়গায় তারা যে সভা সমাবেশগুলো চালাচ্ছে, আমি এটার পক্ষে না, আমি বারবারই বলছি যে তারা তাদের অবস্থান হারাই ফেলতেছে এই যে জেলা সফর ইস্যুগুলোকে কেন্দ্র করে। আপনারা স্ক্রিনের প্রথম থেকে কয়েকগুলো ছবিগুলো দেখেছেন, এই ছবিগুলোর মূল ঘটনাই হচ্ছে যে বিভিন্ন জায়গায় তারা যখন এই সভা সমাবেশ করতে যাচ্ছে সেখানে সমন্বয়কদের মধ্যে 2-3টা গ্রুপিং তৈরি হচ্ছে, কোনো জায়গায় এই কেন্দ্রীয় সমন্বয়করা ধাওয়াও খাচ্ছে, তাদের সর্তিতরা তাদের বিরুদ্ধে কথা বলছে, আর দিন শেষে এবার এসে যোগ হয়েছে অর্থনৈতিক ইস্যুটা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন দেশের দুর্যোগপূর্ণ একটা অবস্থায় বন্যা পরিস্থিতিতে কুমিল্লা সহ প্রায় 11টা জেলা প্লাবিত হয়েছিল। সারা বাংলাদেশের মানুষ হাত খুলে দান করেছে। এর মাঝখানে নগদ টাকা, স্বর্ণ গয়না অনেক উঠেছিল। টিএসসিতে যে কালেকশনটা হয়েছিল সেই কালেকশনটা টাকার পরিমাণে প্রায় 11,80,00,000 টাকা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই টাকাটা গেল, এতদিন হয়ে গেল আমাদের যে লোকাল এরিয়াগুলো কুমিল্লার বিভিন্ন জায়গায়, এখানে আমরাও আমাদের ব্যক্তিগত জায়গা থেকে কাজ করা শুরু করেছি, এলাকার অনেকেই কাজ করছেন, দৃষ্টি আকর্ষণ করছেন, কিন্তু পুনর্বাসনের জন্য সমন্বয়কদের আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। যতটুকু পাচ্ছি আসুন্না ফাউন্ডেশন অথবা লোকাল যে মানবিক সংগঠনগুলো আছে। তাহলে প্রশ্ন হচ্ছে জনগণ যেই টাকাটা বন্যার্তদের জন্য দিল সেই টাকাটা কেন খরচ না করে ব্যাংকে রাখা হলো? এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে পর্যন্ত এটা নিয়ে প্রতিবেদন হলো। নিজেদের মধ্যে এটা নিয়ে কানাঘুষাঘুষি হচ্ছে যে এই টাকাটা আসলে কোন খাতে রাখছে। অবশেষে বিবিসি বাংলাতে এই নিয়ে সমন্বয়কদের একটা বক্তব্য সামনে আসছে। বন্যার্তদের উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলের টোটাল টাকাটা এই মুহূর্তে আছে 9,35,00,000 টাকা, এটা ব্যাংকে রাখা হয়েছে। তো সমন্বয়করা বলছেন এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নয়, ত্রাণ সহায়তার জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলোর প্রতিটি পয়সার হিসাব আছে, কাজে এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। এই প্রশ্নটার অ্যান্সারটাই তো রং। দুশ্চিন্তার কারণ এটা কি তোমার পার্টি ফান্ড দিচ্ছে যে তুমি এটা পার্টি ফান্ড হিসেবে টাকাটা রাখছো? এটা তো পার্টি ফান্ড না, এটা হচ্ছে মানুষের এই মুহূর্তে যে মানুষগুলো পানি সরে গেছে আমাদের কুমিল্লা থেকে বিভিন্ন জেলা থেকেই, কিন্তু পানি সরে যাওয়ার পরে যে বাড়িঘরগুলো ভাঙচুর হলো, যাদের এখন থাকার জায়গা নাই, যারা ধরেন মানুষের বাড়িতে আশ্রয় ছিল, তোমরা কত দ্রুত এই পদক্ষেপটা নিতে পারতা, কিন্তু তোমাদের এই কাজের ইস্যুটাতে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেছে যে টাকাগুলো কি করছে। এটা নিয়ে কিন্তু আসলে এখন ঝামেলা যে কেন এত লম্বা একটা সময় যাওয়ার পরও লোকালি না কোনো তোমরা লিস্ট করছো, লোকালি না কোনো এটা নিয়ে আমরা কোনো অ্যাক্টিভিটিস দেখছি, সমন্বয়ক যারা আছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সমন্বয়ক কারা, মানুষ কার কাছে যাবে? তোমাদের কেন্দ্রীয় সমন্বয় কমিটির জেলা টেলিভিশন বা গণমাধ্যমের মাধ্যমে আইডেন্টিফাই করে দিচ্ছে যে হ্যাঁ এটা এলাকা লোকাল এইভাবে যাবেন, এটা নাই, যার কারণে মানুষের মধ্যে এই প্রশ্নগুলো হচ্ছে। আর বিপরীতভাবে পলিটিক্যালি যখন তারা দল তৈরির ঘোষণা দিয়েছে, এবার তোমাদেরকে পলিটিক্যালি কিন্তু মোকাবেলা করতে হবে, কারণ রাজনীতির ঘোষণা যখন দিয়ে ফেলছে, এটা নিয়ে সরাসরি মির্জা ফখরুল ইসলাম বলছে যে এরা যদি রাষ্ট্র সংস্কার করে আবার নির্বাচনই করতে চায় তাহলে এদের দ্বারা তো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। গণ অধিকার কথা বলছে, বিভিন্ন দল কিন্তু কথা বলছে, সো এখানে নানান সমালোচনা এখন তোমাদের উপর দিয়া যাবে। তাদের বক্তব্য হচ্ছে এই টাকাটা চাইলে কেউ আত্মসাৎ করতে পারবে না, আর অর্থের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তারা বিষয়টাকে একটা অডিটও করেছে। আর ত্রাণ কার্যক্রমের আয় ব্যয়ের উপর আমরা অডিট করেছি। তো বলা হচ্ছে যে আপনার যদি কেউ দেখাতে পারে যে আমরা ত্রাণ তহবিলের টাকা অন্য কাজে, বাবা তোমরা কোথায় যাচ্ছ, খাচ্ছ, পাবলিক খাওয়াচ্ছে, বিএনপি নেতারা খাওয়াচ্ছে, আওয়ামী লীগও খাওয়াচ্ছে, বিভিন্ন জায়গায় হাসনাতের থাকা খাওয়া নিয়েও প্রশ্ন উঠছে, তাই না? তো এখন এগুলো আসলে মেইন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সমন্বয়করা তারা যেই পলিসিটাতে হাঁটছিল প্রথম দিকে, হাসনাত এবং সার্জিত্রা বা বাকিরা যারা আছে তারা এখনো মনে করছে যে বিভিন্ন জায়গায় আসলে তাদেরই একটা রাজত্ব চলছে, বিষয়টা তো তা না। আমি সেই প্রথম থেকে বলছি, আমি সার্জিতদের পক্ষে বিভিন্ন ভিডিও করেছি, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে তারা তাদের অবস্থান হারাইতে শুরু করছে। মেইন কারণটা গণমাধ্যম বৈশাই রয়েছে যে কোথায় সমন্বয়ক পিটাপিটি হয়, এরা একজন আরেকজনের প্রাণঘাতী পর্যন্ত আক্রমণ করতেছে, হাসপাতালে কাতরাচ্ছে, এদের হাতে নির্যাতিত হয়ে এদের সতীর্থরা। তোমরা ইউনিভার্সিটি লেভেলে ছাত্র রাজনীতি বন্ধ করতে চাও, কিন্তু এগুলোর কে কন্ট্রোল করবে? তাহলে এটা কোন লেভেলে যাচ্ছে? এই জিনিসগুলো কিন্তু এত সোজা না। সমালোচনা করা অনেক সোজা, কিন্তু যখন দায়িত্বের চেয়ারটাতে বসা হয় তখন কেউ কেউ ডিক্টেটর হয়ে যায়, কেউ কেউ বা তার যে অতীত, হ্যাঁ সেটা কিন্তু সে হারাই ফেলে।
নানান দিক থেকে চিন্তা, প্রেশার, চাপে যে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার সেটা হচ্ছে না। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল বন্যার্তদের যে ত্রাণের টাকা, এটা ব্যাংক ট্যাঙ্কে না রাখা, যে 11 জেলা প্লাবিত হয়েছে বা নতুন করে কক্সবাজার এলাকা আছে, সেখানে হিসাব নিকাশ করা প্রত্যেক জেলার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাই দাও, আর ওই টাকাটা প্রশাসনের মাধ্যমেই হোক, এটাকে যেন সুষ্ঠুভাবে বিতরণ করা হয়। কারণ তোমাদের হাত আর পরিষ্কার না, কারণ সমন্বয়কদের মধ্যে একাংশ এখন বিএনপির বিভিন্ন জায়গায় কার্যক্রম চালাচ্ছে, কেউ আওয়ামী লীগের পক্ষে চালাচ্ছে, কেউ জামাতের পক্ষে চালাচ্ছে। সো এটা সুযোগ নাই, হয়তো আসুন্না ফাউন্ডেশনকে দিয়ে দাও, অথবা রাষ্ট্রীয়ভাবে যত একটা নিউট্রাল এই মুহূর্তে অবস্থান আছে, এটা যেন সুষ্ঠু বিনিয়োগ হয়, সেই দিকে মনোযোগ দাও। ভারতে অনুপ্রবেশের চেষ্টা মামলায় সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেছেন সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সকালে কেন্দ্রীয় কারাগার থেকে প্রথমে সিলেটে আনা হয় মানিককে, এরপর কড়া নিরাপত্তায় তোলা হয় আদালতে। সেখানে 54 ধারায় জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন দেন। পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা থাকায় আবারও ঢাকায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গত 23 আগস্ট রাতে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রেফতার হন সাবেক এই বিচারপতি। ওনার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন আদালতে হত্যা সহ গুরুতর আঘাতের সহায়তার অপরাধে বিভিন্ন থানায় মামলা রয়েছেন। তিনি ওই মামলায় কারাগারে আটক আছেন এখনও, এবং যতটুকু জানা যায় আজ অথবা 2 দিনের মধ্যে ওনাকে ঢাকায় হস্তান্তর করা হবে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর যে ভিডিওগুলো নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, আশা করি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো তাদের কথাগুলো শোনার পরে আপনাদের কি মনে হয় সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টারের চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।